नमस्कार इनफाइनाइट फिजिक्से स्वागत। এই ভিডিওটা ক্লাস 9 স্টুডেন্টরা অনেক দিন থেকে কমেন্ট করছে যে স্যার ভিডিও আসছে না। তো আজকে সেই সময় এসে গেছে। তোমরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা হচ্ছে পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের নিউমেরিক্যাল নিয়ে, অর্থাৎ গাণিতিক প্রশ্নাবলী নিয়ে ভিডিও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন। কোশ্চেনটা বলছে একটি 2 লিটার জলের বোতলের উচ্চতা 25 সেন্টিমিটার হলে বোতলের জল তলদেশে কত চাপ প্রয়োগ করবে। দেয়া আছে অভিকর্ষজ ত্বরণের মান g = 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং রো অফ ওয়াটার অর্থাৎ জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে কি কি ডাটা দেওয়া আছে আগে সেগুলো আমরা লেখার চেষ্টা করি। একটি 2 লিটার জলের বোতলের উচ্চতা, তাহলে উচ্চতাকে আমরা লিখি কি দ্বারা, h দ্বারা। তো লিখলাম h = 25 সেন্টিমিটার। 2 লিটার জলের বোতলের উচ্চতা 25 সেন্টিমিটার এবং তার সাথে ডাটা দেওয়া আছে দুটো g অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো অভিকর্ষজ ত্বরণের অ্যাকুরেট মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তোমরা তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনে জির ভ্যালু যা দেওয়া থাকবে সেটা ধরে করবে। যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া থাকে তাহলে সেটা ধরে অঙ্ক করবে। যদি 10 দেওয়া থাকে তাহলে 10 ধরে অঙ্ক করবে। যদি 12ও দেওয়া থাকে তাহলে 12 ধরে অঙ্ক করবে। কিন্তু যদি কোনো ডাটা না দেওয়া থাকে, অভিকর্ষজ ত্বরণের মান যদি কোনো একটা অঙ্কতে লাগবে কিন্তু সেই অঙ্কের মধ্যে অভিকর্ষজ ত্বরণের মান দেয়া নেই, তখন কিন্তু তোমরা কি করবে, 9.8 ধরে করলেও হবে এবং 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরেও করলে হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা লিখলাম। তারপরে দেখো জলের ঘনত্ব রো অফ ওয়াটার, এটা দেওয়া আছে কত, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে জলের তলদেশে কত চাপ প্রয়োগ হবে। দেখো জলের তলদেশ, মনে করো এটা 2 লিটারের জলের বোতল। তো আমরা জানি কি 2 লিটারের জলের বোতল হোক আর 5 লিটারের বোতল হোক, জল কিন্তু তলদেশে চাপ প্রয়োগ করে। চাপটার কত, চাপের রাশিমালাটা হলো ফি ইকুয়াল টু, অর্থাৎ প্রেশার ইকুয়াল টু রো জি এইচ। অভিকর্ষজ ত্বরণ ঘনত্ব, সেই তরলের ঘনত্ব এবং তরল স্তম্ভের উচ্চতা, কতটা উচ্চতা। এবার আমাকে দেখতে হবে যে অঙ্কে যে ডাটাগুলো দেয়া আছে সেগুলো এসআই পদ্ধতিতে আছে না সিজিএস পদ্ধতিতে আছে। দেখো প্রথমে এইচটা সেন্টিমিটারে আছে, তাহলে এটা সিজিএস পদ্ধতিতে আছে। তারপরেরটা দেখো জিটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো যেহেতু মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে কি এটা এসআই পদ্ধতি। তারপরে দেখো রো ওয়াটার ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব, তো কেজি পার মিটার কিউব মানে এটা কি, এটাও এসআই পদ্ধতি। তাহলে দেখো তিনটে জিনিস আমরা কিন্তু বুঝতে পারলাম, সেন্টিমিটার, মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কেজি পার মিটার কিউব। তাহলে একমাত্র এইচটা দেওয়া আছে কি সিজিএস পদ্ধতিতে, তাহলে এটাকে যদি আমরা এসআই পদ্ধতিতে করি তাহলে কি হবে। এসআই পদ্ধতি মানে কি বললাম, এসআই পদ্ধতিতে করতে গেলে সেন্টিমিটারকে মিটারে করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 25কে যদি 100 দিয়ে ভাগ করি কত হবে, 25/100 মানে 0.25 এত মিটার। যাক, তাহলে এইচ এর মান পেয়ে গেলাম 0.25, জির মান পেলাম কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর রো অফ ওয়াটার মানে জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আর কিছুই নয়, এইগুলো যদি তোমরা এই ইকুয়েশানে বসিয়ে দাও তাহলে অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো ফি ইকুয়াল টু রো মানে কত, 1000 কেজি পার মিটার কিউব, তো 1000 লিখলাম। জি মানে কত, 10 লিখলাম। এইচ মানে কত, 0.25 এটা লিখলাম। দেখো ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দাও, দুটো জিরো বসিয়ে দাও, তাহলে উপর থেকে দুটো জিরো কাটলো, নিচে দুটো জিরো কেটে গেল। পি ইকুয়াল টু 25 একটা জিরো, তাহলে 25 দুটো জিরো অর্থাৎ 2500। কিন্তু এই পর্যন্ত যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু 1 নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষক কিন্তু 1 নাম্বার কেটে নেবে। কেন, 2500 কি 2500 এটা কি
কেজি, বস্তা, ফুট, মাইল কিছুই নয়। তাহলে এখানে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা পেলাম না, পুরোপুরি অ্যান্সারটা পেলাম না। ক্যালকুলেশন হয়তো ঠিক করেছি, কিন্তু এটা কি একক সমেত লিখতে হবে। তো যেহেতু প্রেশার সবগুলো আমরা এসআই পদ্ধতিতে করেছি, তাহলে এসআই পদ্ধতিতে প্রেশারের এককটা কি পাস্কাল, ঠিক আছে, বা পাস্কাল লিখতে পারো, বা তোমরা পাস্কাল সমান নিউটন পার মিটার স্কোয়ার এটাও লিখতে পারো। তো যেটাই লিখবে সেটাই ঠিক। বুঝতে পেরেছো? তাহলে চলো পরের কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে 1 পাস্কাল ইকুয়াল টু কত ডাইন পার সেমি স্কোয়ার। মানে কোশ্চেনটা একবার লিখি দেখো, 1 পাস্কাল ইকুয়াল টু কত ডাইন পার সেমি স্কোয়ার। দেখো পাস্কাল সমান কি বললাম, পাস্কাল ইকুয়াল টু কি নিউটন পার মিটার স্কোয়ার। এক পাস্কাল ইকুয়াল টু কি 1 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে যেটাই পাস্কাল সেটাই নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 পাস্কাল সমান আমরা লিখতে পারি 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, লেখা যেতে পারে। এবার দেখো এটাকে আমার এই ডাইন পার সেমি স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে 1 নিউটন সমান কত ডাইন, আমরা জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন বাই 1 মিটার স্কোয়ার। তো 1 মিটার স্কোয়ার মানে কি বলো তো, 1 মিটার স্কোয়ার মানে হলো 1 মিটার ইন্টু 1 মিটার। তাহলে এইটাকে সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তো তোমরা সিম্পলি ভাবো 1 মিটার স্কোয়ার মানে 1 মিটার ইন্টু 1 মিটার। যেমন ছোটোবেলায় অঙ্ক শিখেছো তোমরা এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই ইন্টু ওয়াই। ঠিক সেই রকম 1 মিটার স্কোয়ার মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার। তাহলে দেখো 1 মিটার ইন্টু 1 মিটার। এবার 1 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি 1 মিটার সমান 100 সেন্টিমিটার ইন্টু এখানেও 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে হবে কত 10⁴ সেমি স্কোয়ার। দেখো 10⁴ কেন, দুটো জিরো আর এর দুটো জিরো, তাহলে 10⁴ সেমি স্কোয়ার। তো নিচে লিখে দিলাম 10⁴ সেমি স্কোয়ার। তাহলে দেখো উপরে 10⁵, নিচে 10⁴। তাহলে 10⁴ এর সাথে কেটে গেল, থাকছে উপরে পড়ে কি শুধুমাত্র 10। তাহলে অ্যান্সারটা হবে 10 ডাইন পার সেমি স্কোয়ার। 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো আরেকবার দেখে নাও, পাস্কাল মানে কি, পাস্কাল মানে আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার, যেটা তারই ভালো নাম পাস্কাল। তাহলে নিউটনকে এবার ডাইনে করব, নিউটনকে ডাইনে করলে কি হবে 10⁵ ডাইন 1 নিউটন। 1 মিটার স্কোয়ার মানে কি 1 মিটার ইন্টু 1 মিটার। তো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আবার এই 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে কত হলো 100 ইন্টু 100 মানে 10⁴ সেমি স্কোয়ার, সেটাই লিখে দাও 10⁴ সেমি স্কোয়ার। তাহলে 10⁵ উপরে, নিচে 10⁴, কেটে গেল, উপরে একটা জিরো থাকে মানে 10, অর্থাৎ 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। পরের কোশ্চেনটা বলছে এক ব্যক্তির ভর 50 কেজি এবং পায়ের পাতার ক্ষেত্রফল 10⁻² মিটার স্কোয়ার হলে, এক ব্যক্তির ভর 50 কেজি এবং পায়ের পাতার ক্ষেত্রফল 10⁻² মিটার স্কোয়ার হলে ওই ব্যক্তি মাটিতে কত চাপ প্রয়োগ করবে। দেখো একটু ব্যক্তির ছবি আঁকা যাক। মনে করো এখানে এক ব্যক্তি আছে, যদিও আমি ভালো ছবি আঁকতে পারি না, তবুও তোমরা একটু ভেবে নাও যে এখানে এক ব্যক্তি আছে, আরেকটা হাত, দুটো পা। এবার বলছি কি এক ব্যক্তির ভর 50 কেজি, মানে এই ব্যক্তিটার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। এবার বলছে পায়ের পাতার ক্ষেত্রফল 10⁻² মিটার স্কোয়ার। এই যে পায়ের পাতা, ও যে পা দিয়ে দাঁড়িয়ে আছে, সেই পায়ের পাতার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা লিখি, এ দ্বারা। সেই পায়ের পাতার ক্ষেত্রফল 10⁻² মিটার স্কোয়ার হলে ওই ব্যক্তি মাটিতে কত চাপ প্রয়োগ করবে। দেখো তাহলে আমাদের যে ডাটা দেওয়া আছে
এম এ আর পি গুলো, তাহলে দেখো এই যে এম এ পি এই তিনটে সিম্বল দিয়ে কি আমাদের কোনো ইকুয়েশন জানা আছে কিনা একটু রিমাইন্ড করো। দেখো পি ইকুয়াল টু আমরা জানি কি রো জি এইচ একটা, আর একটা পি ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ, চাপ বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, চাপ ইকুয়াল টু। তো রো জি এইচ তো এখানে হবে না, কারণ এটা লিকুইডের ক্ষেত্রে বা ফ্লুইডের ক্ষেত্রে হয়। তো রো জি এইচের গল্পটা ছেড়ে দাও, তাহলে হবে কি পি ইকুয়াল টু এফ বাই এ, এই সমীকরণ। কিন্তু দেখো এখানে এফ দেয়া নেই, শুধুমাত্র কিন্তু এ দেয়া আছে, এফ দেয়া নেই। তো দেখো কিভাবে কি কারবার করলে আমরা এফটাকে খুঁজে পাই, চেষ্টা করি। দেখো এটাকে যদি আমরা একটু ক্লিন করে দিই, কি কি ডাটা দেয়া আছে বললাম, ডাটা দেয়া আছে এম এ আর পি। দেখো এম এ আর পি আমরা জানি কি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, এটা আমাদের জানা আছে। কিন্তু যেহেতু এখানে কোনো গাড়ি অ্যাক্সেলারেশন করছে না, অ্যাক্সেলারেট করছে না, তার মানে এখানে যে ত্বরণটা সেটা হবে কি, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে তার উপর কি ত্বরণ কাজ করছে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেই মানটা কত হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু জি, এম জি হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমরা এফটা পেয়ে যাব। এফ সমান কত হবে, 50 কেজি ইন্টু জির মানটা ধরে নিলাম কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 ধরেও করতে পারো, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিলাম কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হয়ে গেল কত, 500। এবার বলো তো 500 কি হলো এটা, এফ। অবশ্যই এসআই পদ্ধতিতে, দেখো কেজিও এসআই পদ্ধতিতে 50 কেজি, আবার জির মানটা কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যেহেতু সবগুলো এসআই পদ্ধতিতে করলাম, তাহলে এফ এর ভ্যালুও কিন্তু এসআই পদ্ধতিতে এককটা আসবে, কত হলো, 500 নিউটন। এবার আমার বের করতে বলেছে পি। তো আমরা জানি কি পি ইকুয়াল টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মান কত, 500 বাই ক্ষেত্রফলের মান কত, ক্ষেত্রফলের মান বলে দিয়েছে 10 টু দি পাওয়ার -2, এইটা। তো 10 টু দি পাওয়ার -2 যদি উপরে উঠে যায় তাহলে কত হবে, 500 ইন্টু 10 টু দি পাওয়ার +2। তো যেহেতু এই 500রও দুটো শূন্য আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। কিন্তু এককটা কী হবে, সব এসআই পদ্ধতিতে করছি, তাহলে চাপের এসআই পদ্ধতিতে একক হবে পাস্কাল, বা এটাকে লিখতে পারো কি নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে তোমরা লিখতে পারো নিউটন পার মিটার স্কোয়ার, যেটা ইচ্ছা লিখতে পারো। বোঝা গেছে তাহলে? তো এই এটা তাহলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, দেখে নাও। তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি কি এম এ, এটাকে কি ত্বরণে কনভার্ট করলাম, অভিকর্ষজ ত্বরণে। কেন না, একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে তার উপর অভিকর্ষ বল ক্রিয়া করছে। তাহলে এফ ইকুয়াল টু 50 ইন্টু 10, তাহলে এফ ইকুয়াল টু হলো 500। তাহলে এবার জানি আমরা কি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো বল মানে কত, 500 বাই 10 টু দি পাওয়ার -2, তো 500 ইন্টু 10 টু দি পাওয়ার +2, তার মানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। এবার দেখো একটু অঙ্কের লেভেলটা একটু শক্ত হয়ে গেল, কিন্তু তোমরা কিন্তু ভালো করে অঙ্কটা আগে লেখো, ক্লাসগুলো কিন্তু তোমরা অঙ্কটা কিন্তু খাতা পেন নিয়ে লেখো এবং তারপর ট্রাই করো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা বলছে একটি 5 কেজি ভরের হাতুড়ি যার ক্ষেত্রফল 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই রকম একটা হাতুড়ি 10 টু দি পাওয়ার -8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্ষেত্রফলযুক্ত একটি পেরেকের ওপর আঘাত করায় পেরেকটি কত চাপ অনুভব করবে। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, 10 টু দি পাওয়ার -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্ষেত্রফলযুক্ত একটি 5 কেজি ভরের হাতুড়ি 10 টু দি পাওয়ার -8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্ষেত্রফলযুক্ত একটি পেরেকের ওপর আঘাত করায় পেরেকটি কত চাপ অনুভব করবে। দেখো কোশ্চেনটা ইজি মনে হতে পারে, কিন্তু কোশ্চেনটা কিন্তু খুব কনফিউজিং কোশ্চেন, গোলাবেই গোলাবে।
দেখো কোথায় গোলাবে, তোমরা যদি ডাটাটা লেখো তাহলে দেখো একটা ডাটা দেওয়া আছে পেরেকের ক্ষেত্রফল, একটা হাতুড়ির ক্ষেত্রফল। তো হাতুড়ির ক্ষেত্রফলকে এইচ দ্বারা লিখলাম, এ অফ এইচ। হাতুড়ির ক্ষেত্রফল বলছে 10⁻⁻4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্ষেত্রফল যুক্ত একটি 5 কেজি ভরের হাতুড়ি, এম সমান দেওয়া আছে, হাতুড়ির ভর দেওয়া আছে কত, 5 কেজি ভরের হাতুড়ি 10⁻⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ক্ষেত্রফল যুক্ত একটি পেরেকের ওপর। তাহলে পেরেকের ক্ষেত্রফলটাকে এ দ্বারা লিখলাম এবং পেরেকের ক্ষেত্রফলটা কত বলছে, 10⁻⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্ষেত্রফল যুক্ত একটি পেরেকের ওপর আঘাত করায় পেরেকটি কত চাপ অনুভব করবে, মানে পি ইকুয়াল টু কত। এবার দেখো তোমরা যদি মনে করো যে পি ইকুয়াল টু এফ বাই এ, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তো দেখো একটা জিনিস, 1 নম্বর তো এফ দেওয়া নেই, তো এফ তোমরা ইজি বের করে নিতে পারবে কিভাবে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ মানে এম ইন্টু জি, অভিকর্ষজ ত্বরণ। হাতুড়িটা যদি পড়ে, অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়ছে, মনে করো হাতুড়িটা পড়ছে অভিকর্ষজ ত্বরণ নিয়ে, এখানে একটা কন্ডিশন থাকতে পারে, মানে হাতুড়িকে এক্সট্রা কোনো এক্সেলারেশন দেওয়া যাবে না, হাতুড়িটা বিনা বাধায় ধরো পেরেকের ওপরে পড়ছে, তাহলে অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়বে, ঠিক আছে। এবার দেখো ক্ষেত্রফল কিন্তু দুটো দেয়া আছে, দুটো বলতে কি, একটা হাতুড়ির ক্ষেত্রফল, একটা পেরেকের ক্ষেত্রফল, কিন্তু কোনটা হবে, পেরেকের ক্ষেত্রফল না হাতুড়ির ক্ষেত্রফল। কিছুক্ষণের জন্য অঙ্কটা তোমরা একটু ভুলে যাও, আগে ছবিটা আঁকার চেষ্টা করো। দেখো মনে করো এই একটা হাতুড়ি, এই একটা হাতুড়ি, এই একটা পেরেক, সাদা পেরেক, সাদা কালার দিয়ে, আচ্ছা পেরেকটা হাতুড়ির ওপরে, হাতুড়িটা পেরেকের ওপর পড়ছে। তাহলে ভালো করে খেয়াল করো তো, হাতুড়ির ওপর, পেরেকের ওপর যদি হাতুড়িটা পড়ে তাহলে পুরো ক্ষেত্রফলের ওপর কি বলটা অনুভব হচ্ছে, নাকি হাতুড়ি আর পেরেকের মধ্যে যে কন্ট্যাক্ট জায়গা, মানে হাতুড়ি আর পেরেক যেটাকে টাচ করে আছে যতটুকু জায়গা, এটাকে যদি জুম করে দেখো তাহলে আলটিমেটলি কার উপরে টাচ করে আছে, হাতুড়ি পেরেকের উপর। তাহলে পুরো হাতুড়ি তো বড়, পেরেক তো ছোট, তাহলে হাতুড়ি পেরেকটাকে পুরোটা ঢাকা দিয়ে আছে, তার মানে পেরেকের যে ক্ষেত্রফলটা হাতুড়িতে টাচ করে আছে সেটা কত, পেরেকেরই ক্ষেত্রফল। তাহলে এখানে হবে কোনটা, পেরেকের ক্ষেত্রফল। তোমরা কিন্তু হাতুড়ির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিও না, হাতুড়ির বড় ক্ষেত্রফল হতে পারে, কিন্তু সেই হাতুড়িটা, মনে করো এই পেনটা পেরেক আর হাতটা আমার হাতুড়ি, তো হাতুড়ির ক্ষেত্রফলটা অনেকটা বেশি, তো পুরো হাতুড়ি তো আর পেরেকের ওপর পড়ছে না, পেরেকের ওপর হাতুড়ির কতটুকু পড়ছে, যতটুকু পেরেকের অংশ সেইটুকুই টাচ করে আছে, তার মানে এই পেরেকের যা ক্ষেত্রফল, সেই যে অংশটা টাচ করে আছে হাতুড়ির, সেই অংশটুকুও কতটুকু, পেরেকেরই ক্ষেত্রফল। তাহলে এখানে কি হবে, পেরেকের ক্ষেত্রফল দিয়ে ভাগ হবে। দেখো পেরেকের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করো তাহলে কত আসবে, দেখো পেরেকের ক্ষেত্রফল কত বলা আছে এখানে, 10⁻⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ, এফ সমান কত, এম ইন্টু এ, এম ইন্টু এ মানে এখানে জি বাই এ। তাহলে দেখো এম মানে 5 ইন্টু জি মানে কত, 9.8, তো ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নিলাম, তোমরা পরীক্ষাতে যে ডাটা দেওয়া থাকবে সেটা ধরে করতে পারো, কিংবা 9.8 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, 9.8 বা 10 যেটা ধরে করতে পারো। যদি ডাটা না দেওয়া থাকে, কিন্তু যদি ডাটা দেওয়া থাকে 9.8 তাহলে অবশ্যই কিন্তু 9.8 ধরে করতে হবে। তো এই নিয়ে কমেন্টে যেন ঝগড়া করো না, ঠিক আছে। এ বলছে কত, তাহলে পেরেকের যে ক্ষেত্রফলটা, এটা পেরেকের, এটা হাতুড়ির, তো হাতুড়ির কাজে লাগবে না, পেরেকের 10⁻⁻8। এবার দেখো ক্যালকুলেশন করলে কি হবে, 10⁻⁻8 যদি উপরে উঠে যায় তাহলে কি হবে, 10⁻⁻8 উপরে উঠে গেলে 5 ইন্টু 10 ইন্টু 10⁻9, তার মানে 5 ইন্টু 10⁻9 আর এই 10 কত হচ্ছে, 5 ইন্টু 10⁻10, এত কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। সবই এসআই পদ্ধতিতে আছে, দেখো জির ভ্যালুও এসআই পদ্ধতিতে, এম এর ভ্যালু এসআই পদ্ধতিতে, সব ভ্যালু এসআই পদ্ধতিতে আছে। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, 5 ইন্টু 10⁻10
10 নিউটন পার মিটার স্কোয়ার। আবারও বলছি, পেরেকের ক্ষেত্রফল কেন হচ্ছে না, হাতুড়ি যতটুকু অংশ পেরেকের ওপর টাচ করে আছে সেটা কতটুকু, পেরেকের যে ক্ষেত্রফল সেইটুকু। চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা যদি তোমরা একবার দেখে নাও তাহলে কিন্তু তোমরা একটা দোকানদারের সঙ্গে চালাকি করতে পারবে। দেখো বলছে, তুমি দুবার দোকানে গিয়ে একবার 1 লিটার সর্ষের তেল আনলে, আর একবার 1 কেজি সর্ষের তেল আনলে। অঙ্কটা কিন্তু খুব মন দিয়ে শোনো। তুমি দুবার দোকানে গিয়ে একবার 1 লিটার সর্ষের তেল আনলে, আর একবার 1 কেজি সর্ষের তেল আনলে। একবার 1 লিটার, একবার 1 কেজি সর্ষের তেল আনলে, কোন ক্ষেত্রে তোমার লাভ হলো? দেয়া আছে কি না, সর্ষের তেলের ঘনত্ব দেয়া আছে, অয়েলের ঘনত্ব দেয়া আছে 0.9 গ্রাম পার সেমি কিউ। এই ডাটাটা দেয়া আছে 0.9 গ্রাম পার সেমি কিউ। তাহলে একবার আমি কত নিয়ে এসেছি, 1 লিটার, একবার 1 কেজি। কোন ক্ষেত্রে লাভ হয়েছে দেখা যাক। আমরা লাভ হয়েছে কি, কম হয়েছে কি, ক্ষতি হয়েছে, সেটা আমরা কিভাবে বিচার করব, যে কোন ক্ষেত্রে আমার বেশি সর্ষের তেলটা এসছে। 1 লিটার যখন নিয়ে এসেছি তখন বেশি সর্ষের তেল এসছে, নাকি 1 কেজি যখন নিয়ে এসেছি তখন সর্ষের তেলটা আমার বেশি এসছে। তো সাধারণত সর্ষের তেল যখন আমরা নিয়ে আসি, দুবার যদি নিয়ে আসি, তাহলে আমরা বেশি এসছে কিনা কিভাবে বুঝবো? হয় দুটোকে আমার ওয়েট করতে হবে, নয় দুটোকে আমার ওজন করতে, দুটোকে আমার আয়তন দেখতে হবে দুটো। তো দুটোকে আমি মনে করো দুটোর আমি ভর দেখব, মানে কত ওয়েট মেশিনে ওজন করে দেখব কত হচ্ছে। তাহলে যখন 1 কেজি সর্ষের তেল নিচ্ছি তখন তো 1 কেজিই আসছে, কোনো গল্প নেই, 1 কেজি সর্ষের তেল আসছে। এবার দেখো যখন 1 লিটার সর্ষের তেল নিয়ে এসেছি তখন এই 1 লিটার সর্ষের তেল, অ্যাকচুয়ালি 1 লিটার সর্ষের তেলের ভর কত সেটা যদি আমি দেখে নিই যে 1 কেজির থেকে বেশি, তাহলে আমার লাভ হয়েছে 1 লিটারের ক্ষেত্রে। যদি দেখে নিই 1 কেজির থেকে কম, তাহলে হচ্ছে 1 লিটার সর্ষের তেল নিলে তখন কম ক্ষতি হয়েছে। আর যদি দেখি সমান, তাহলে কি আমার লস হয়নি, লাভ হয়নি, দুটো দিক থেকে ঠিক হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা যাক 1 লিটার সর্ষের তেলের ভর কত। আমরা জানি কি, ভর সমান ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই তো? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কী হবে, ঘনত্ব ইন্টু আয়তন। এবার দেখো সর্ষের তেলের ঘনত্ব দেওয়া আছে কত, 0.9 গ্রাম পার সেমি কিউ। তো এটাকে যদি আমি এসআই পদ্ধতিতে করি, 0.9কে যদি গ্রাম পার সেমি কিউ, এটাকে যদি এসআই পদ্ধতিতে করি কি করতে হবে, কেজি পার মিটার কিউব। তো 0.9 গ্রাম মানে কত, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম মানে 1/1000 মানে 10⁻³ কেজি। আর সেমি কিউ, সেমি কিউকে মিটার কিউতে করতে হবে। তো সেমি স্কোয়ারকে যখন মিটার স্কোয়ারে করেছিলাম, একই রকম সেমি কিউকে যদি মিটার কিউতে করি, 10⁻² কী করবো, 10⁻² ইন্টু 10⁻²। সেমি কিউ মানে কি, সেমি ইন্টু সেমি ইন্টু সেমি, মানে 10⁻² ইন্টু 10⁻² ইন্টু 10⁻²। তো নিচে দেখো 10⁻⁻6, উপরে দেখো কত, 10⁻³ তো 10⁻³ উপরে এটা কেটে যাবে 10⁻³ সাথে, তাহলে নিচে থাকবে কি 10⁻³ তো সেটা উপরে উঠে গেলে কত হবে, 10⁻+3। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাবো কত, 0.9 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউ। দেখো ক্যালকুলেশন কীভাবে হয়েছে, দেখো উপরে 10⁻³ আর নিচে 10⁻6 আছে, -2 -2 -2, তাহলে 3 আর 3 কেটে যাবে, নিচে -3 থাকবে, সেটা উপরে উঠে গেলে +3। তাহলে 0.9 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব, এটা হলো কি রো, মানে তেলের ঘনত্বটা। এবার দেখো তেলের আয়তন, আয়তনটা কত, 1 লিটার। তো 1 লিটারকে যদি আমি এসআই পদ্ধতিতে নিয়ে আসি কত হবে, 1 লিটার মানে দেখো 1 লিটার। এবার দেখো
1 লিটার, তো 1 লিটার মানে আমরা কত জানি, 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, তাই তো, সেমি কিউব 1000 সিসি। তো সেমি কিউব মানে এটাকে আমরা লিখতে পারি না 1000 সেমি মানে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। তো এটাকে আমাদের কি করতে হবে, মিটার কিউতে, সেন্টিমিটারকে মিটার কিউতে করলে কি করতে হয়, 10 টু দি পাওয়ার -2 গুণ করতে হয়। বললাম সেন্টিমিটারকে মিটারে করতে গেলে, দেখো উপরের লাইনের ক্ষেত্রে করেছি, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবতে করেছি। তো সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2, ফের সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2, ফের সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে যদি 10 টু দি পাওয়ার -2 গুণ করি তাহলে কত হবে, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2, फिर 10 इंटू 10 टू दी पावर -2, फिर 10 इंटू 10 टू दी पावर -2, তার মানে -2 -2 -2 মানে -6 আর এটা +3 মানে 10 টু দি পাওয়ার 3 इंटू 10 टू दी पावर -6, তার মানে আলটিমেটলি আসছে কত, 10 টু দি পাওয়ার -3। দেখো এটা নিয়ে কারোর অসুবিধা নেই তো, ক্যালকুলেশনটা 10 টু দি পাওয়ার -3 কিভাবে হলো, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। 1 লিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। বোঝা গেছে? তো এই হলো 1 লিটার সমান 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। দেখো এটা নিয়ে যার কনফিউশন আছে আরেকবার দেখে নাও। 1000 সেমি কিউকে কী করতে পারি, 1000 সেমি কিউকে লিখতে পারি 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। এবার আমরা জানি কি সেন্টিমিটার মানে কি, সেন্টিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার মানে 1/100 মিটার, মানে সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে তবে আমরা মিটার পাই। তো 100 দিয়ে ভাগ করা মানে কি 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করা, আবার ফের এই একটা সেন্টিমিটার আছে, ফের 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ। তাহলে 1000-এর 3টে শূন্য ছিল আর 10 টু দি পাওয়ার -6 হয়ে গেল, তো 3টে শূন্য কেটে গেলে -3 থাকে, অর্থাৎ 1 লিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। এবার যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে বসিয়ে দাও। কি ইকুয়েশনটা ছিল, m ইকুয়াল টু রো ভি, রো মানে কত, m ইকুয়াল টু রো ভি, রো মানে কত বেরিয়েছে 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর ভি মানে কত বেরিয়েছে 1 লিটার মানে 10 টু দি পাওয়ার -3। দেখো 10 টু দি পাওয়ার -3 আর 10 টু দি পাওয়ার +3 কেটে গেল, থাকছে পড়ে কত 0.9, 0.9 মানে কত, 0.9 মানে হলো 0.9 কেজি, এত ভর, তার মানে 0.9 কেজি। এটাই হলো কি না 1 লিটার, 1 লিটার যে তেলটা নিয়ে এসেছি সেই 1 লিটার তেলের ভর হচ্ছে 0.9 কেজি। বোঝা গেছে? তাহলে 0.9 কেজি মানে কত, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তো মনে করো 0.9 কেজি মানে 0.9 ইন্টু 1000, যদি গ্রামে কনভার্ট করতে চাও তাহলে কি হবে, 0.9 0 উঠে গেল, তার মানে 900 গ্রাম। তাহলে দেখো যে এমটা পেলাম, 1 লিটার তেলের যে ভর সেটা কত 900 গ্রাম, কিন্তু 1 কেজি যে তেলটা কেনা হয়েছিল 1 কেজি, সেটা তো 1 কেজিই থাকবে, 1 কেজির তো কোনো নড়নচড়ন হবে না, 1 কেজি থাকবে। তাহলে 1 কেজি বেশি পেলাম না 1 লিটার বেশি পেলাম, 1 লিটারের ভরটা কত পেয়েছি 900 গ্রাম বা 0.9 কেজি, আর 1 কেজি তো 1 কেজি পেয়েছি। তার মানে অ্যাকচুয়ালি তেল কিনতে গিয়ে যদি তোমরা ভর হিসাবে চাও, ওজন হিসাবে চাও, তাহলে কিন্তু সেটাতে বেশি লাভ হবে। তো ওই জন্য এখন থেকে দোকানে গিয়ে বলবে 1 লিটার তেল না দিয়ে বলবে আমাকে 1 কেজি তেল দাও, ওজন করে 1 কেজি তেল দাও সর্ষের তেল, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার লাভটা বেশি হবে। আর যদি চোং মেপে 1 লিটার দেয় তাহলে কিন্তু তোমার ওজনটা কিন্তু কম আসবে, লস হবে। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে একটি বস্তুর বায়ুতে ওজন বলে দিয়েছে, মানে এম অফ এয়ার, বায়ুতে ওজন কত 50 গ্রাম, এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন, জলে নিমজ্জিত এম অফ ওয়াটারে বলে দিয়েছে কত 40 গ্রাম হলে 1.5 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে।
তো দেখো এটা আর্কিমিডিসের সূত্র, এই পোর্শনটা থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। তোমরা আর্কিমিডিসের সূত্রটা একটু রিমাইন্ড করো। আর্কিমিডিস সূত্রতে কি বলেছেন, যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি কোনো তরলে নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটার যে আপাত ওজন হ্রাস হয় সেই আপাত হ্রাসটা অপসারিত তরলের ওজনের সমান, তাই তো? মানে যতটা কমবে ওজন, সেই ওজনটা যতটুকু তরলকে ওই বস্তুটা অপসারিত করবে সেই তরলের ওজনের সমান। তাহলে দেখো এর আপাত হ্রাস কত হলো, এর যে হ্রাসটা হলো সেটা কত ছিল 50 হলো 40, তাহলে হ্রাস হলো কত 10 গ্রাম। এই যে 10 গ্রাম হ্রাস হলো, এই হ্রাসটা কি অপসারিত তরল, তো অপসারিত তরল মানে এটা কি জলে এই কারবারটা হচ্ছে, তাহলে অপসারিত তরল মানে হচ্ছে জলে। তাহলে এখানে জলের ওজন কত, অপসারিত জলের ওজন অবশ্যই অপসারিত জলের ওজন কত হলো 10 গ্রাম। এবার দেখো অপসারিত জলের ওজন যদি 10 গ্রাম হয় তাহলে যতটুকু জল অপসারণ করেছে তার আয়তন কত হবে 10 সেমি কিউ। কেন না আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভি ইকুয়াল টু এম বাই রো। তো যেহেতু জলের সিজিএস পদ্ধতিতে ঘনত্ব 1 তাহলে ভি ইকুয়াল টু এম, যেহেতু রো ইকুয়াল টু 1, তার মানে আমরা যতটা পরিমাণ ভর পেয়েছি জলের ততটাই হচ্ছে ওই জলটার আয়তন। তাহলে 10 সেমি কিউ হলো এই জলের আয়তন, এই অপসারিত জলের আয়তন হচ্ছে 10 সেমি কিউ। বুঝতে পেরেছো? তাহলে অপসারিত জলের আয়তন যদি 10 সেমি কিউ হয় তার মানে অপসারিত জলটাকে অপসারণ করলো কে, যে বস্তুটা জলে ডুবিয়েছি সেই বস্তুটা। তার মানে বস্তুটারও আয়তন কত, বস্তুর আয়তন কত 10 সেমি কিউ। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো। প্রথমে ছিল 50 গ্রাম, বায়ুতে জলে ডুবিয়েছি হয়েছে 40 গ্রাম, মানে জলে কমে গেছে। কতটা কমলো 10 গ্রাম। এই যেটুকু কমেছে তার মানে কিসের জন্য, অপসারিত জলটার ওজন। অপসারিত জলের ওজন যদি 10 গ্রাম হয়, যেহেতু জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1, তাহলে জলের ঘনত্ব যদি 1 হয় তাহলে যতটা হচ্ছে জলের ভর ততটাই হচ্ছে জলের আয়তন সিজিএস পদ্ধতিতে। তাহলে জলের ভর কত 10 গ্রাম, তাহলে জলের আয়তন কত হবে 10 সেমি কিউ। এই পর্যন্ত ক্লিয়ার। এইবার দেখো যে পরিমাণ জলকে কেউ একজন যদি সরায় তাহলে সেই কেউ একজনেরই আয়তনটা কত হবে, অবশ্যই সেই জলের যা আয়তন সেইটা। তাহলে 10 সেমি কিউ জলকে কে সরাতে পারবে, 10 সেমি কিউরই আয়তনের একটা বস্তু সরাতে পারবে, তাহলে তার আয়তনটা কত 10 সেমি কিউ। বোঝা গেছে? তাহলে 10 সেমি কিউ হলো বস্তুটার আয়তন। এইবার দেখো এবার বলছে কি না 1.5 গ্রাম পার সেমি কিউ এইরকম ঘনত্বের একটা তরলে, জল নয় এটা অবশ্যই, 1.5 গ্রাম পার সেমি কিউ ঘনত্বের একটা তরলে নিমজ্জিত করলে বস্তুটার ওজন কত হবে। তাহলে এই যে বস্তুটাকে 10 সেমি কিউ যে বস্তুটাকে আমি ওই তরলে ফেললাম, কোন তরলে না, যে তরলের ঘনত্বটা 1.5 গ্রাম পার সেমি কিউ, এই তরলে এই 10 সেমি কিউ এই বস্তুটাকে ফেললাম, তাহলে এর আয়তনটা কত, এর ওজনটা কত হবে। দেখো আমরা জানি কি ভর সমান ঘনত্ব ইন্টু ভি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু ভি। ঘনত্ব কত 1.5 ইন্টু ভি কত 10, তো 1.5 আর 10 কাটাকাটি করে হবে কত 15 কি গ্রাম। সব সিজিএস পদ্ধতিতে হচ্ছে, তাহলে এটাও হবে কি 15 গ্রাম। তাহলে দেখো এই যে এম ইকুয়াল টু 15 গ্রাম পেয়েছি, এই 15 গ্রামটা কি, এই 15 গ্রামটা হলো ওজনটার হ্রাস, মানে 10 সেমি কিউ যে আয়তনের বস্তুটা, সেই বস্তুটা এই 1.5 গ্রাম পার সেমি কিউ তরলে ডোবালে যে ওজনটা হ্রাস হয় সেইটা হচ্ছে 15 গ্রাম। তাহলে ওজনটা কত ওর, জলে নিমজ্জিত অবস্থায় ওজনটা কত, এটা তো হ্রাস হয়েছে, ছিল 50 হ্রাস হয়েছে 15, তাহলে ওজন কত হবে, ছিল 50 কমেছে 15, তাহলে ওজন কত,
ছিল 50 কমেছে 15, তাহলে ওজন কত হবে 35 গ্রাম হলো জলে নিমজ্জিত অবস্থায় ওজন, জলে নিমজ্জিত অবস্থায় ওজন। বোঝা গেছে? তাহলে এই 35 গ্রামটা হলো অ্যান্সার। দেখো গোলাবে না কিন্তু একদম, প্রথমে বলেছে কি জলে বস্তুটার ওজন হয়েছে 10 গ্রাম, বায়ুতে ছিল 50 গ্রাম, জলে হয়েছে 40 গ্রাম, তাহলে কমলো কত 10 গ্রাম। তাহলে 10 গ্রাম যদি কমে, 10 গ্রাম কমা মানে কি অপসারিত জলের ওজনটাই 10 গ্রাম, তো অপসারিত জলের ওজন হয়ে গেল কত 10 গ্রাম। এবার দেখো যেহেতু জল বলেছে তাই জলের ওজন আর আয়তন সেম সিজিএস পদ্ধতিতে, তাহলে 10 গ্রামেরই আয়তন 10 সেমি কিউ, কোনো ব্যাপার নেই। যেই 10 সেমি কিউ আয়তন হয়ে গেল তার মানে অবশ্যই বস্তুটারও আয়তন 10 সেমি কিউ, কারণ 10 সেমি কিউ জলকে সরাতে পারে 10 সেমি কিউ আয়তনের একটা বস্তু। এইটা একদম কোড আনকোড মুখস্থ করে নাও, যত আয়তনের বস্তু জলে ডোবাবো তত আয়তন জলকে সে সরিয়ে দেবে। তাহলে 10 সেমি কিউ জলকে সরিয়েছে মানে আয়তন কত, এইরকম বস্তু জলকে 10 সেমি কিউ জলকে সরাতে পারবে 10 সেমি কিউ। তো এই গেল বস্তুটার আয়তন। এই 10 সেমি কিউ বস্তুটাকে এইবার ডোবানো হয়েছে কোথায়, 1.5 গ্রাম পার সেমি কিউ তরলে ডোবানো হয়েছে। তো 1.5 গ্রাম পার সেমি কিউ তরলে যদি ডোবাই তাহলে কি হবে, m ইকুয়াল টু রো ইন্টু ভি। তাহলে সেখান থেকে আমি 15 গ্রাম পেয়ে গেলাম। এই যে 15 গ্রামটা এটা কি আপাত হ্রাস, মানে ওই তরলে ডোবানোর পর বস্তুটার আপাত হ্রাস। তা আপাত হ্রাস যদি এত হয় তাহলে তরলে নিমজ্জিত, এটা জল হবে না, এটা হবে তরলে নিমজ্জিত অবস্থায়। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় কি হবে, বস্তুটার ওজন হবে 50 মাইনাস 15, মানে এটা তরলে। জল তো প্রথম ক্ষেত্রে হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কি 1.5 গ্রাম পার সেমি কিউ। বুঝতে পেরেছো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। কমেন্টে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।